ইশকে দে ফানিয়ার লেখিকা মাহজাবিন নাদিয়া পর্ব ২। ভোরের আলো তখনও কাচের জানালাগুলো ঠিকঠাক ফুটে ওঠেনি। চন্দ্রমল্লিকার সুবাস মাখানো এক হিমেল হাওয়া জানালার ভারী পর্দাটাকে সামান্য দোলাচ্ছিল। গেস্টরুমের নরম ধবধবে সাদা বিছানায় শুয়ে থাকা ১৩ বছরের কিশোরী অরি প্রথমে একটা তীব্র ব্যথার অনুভূতিতে শিউরে উঠল। ঘুমের ওষুধের কড়া ঘোরটা যখন আস্তে আস্তে কেটে যাচ্ছিল, ওর অবশ হয়ে থাকা মস্তিষ্কে প্রথম আঘাত করল শরীরের ভেতরে এক অসহ্য জ্বালা। মনে হচ্ছিল পুরো পিঠ আর হাত পা জুড়ে কেউ যেন জ্বলন্ত কয়লা বিছিয়ে রেখেছে। অরি খুব কষ্ট করে নিজের ভারী চোখের পাতা দুটো মেলল, কিন্তু চোখ মেলা মাত্রই সে বিস্ময়ে আতঙ্কে স্তব্ধ হয়ে গেল। তার চেনা সেই পুরনো ঘরের ছাদটা নেই, মাথার উপরে ঘুরছে এক রাজকীয় ঝাড়বাতি। যে কাঠের চৌকিতে অরি স্যাঁতসেঁতে চট বিছিয়ে ঘুমাতো, তার বদলে তার শরীরটা ডুবে আছে তুলতুলে নরম ধবধবে সাদা এক বিছানায়। চমকে উঠে ঝটকা দিয়ে উঠে বসতে গেল, সাথে সাথে পিঠের চামড়া ফেটে যাওয়ার মতো তীব্র ব্যথায় তার মুখ দিয়ে একটা অবরুদ্ধ আর্তনাদ বেরিয়ে এলো। আহ! ব্যথার চোটে ওর চোখের কোণ দিয়ে নোনতা জল গড়িয়ে পড়ল। সে হাত দিয়ে নিজের শরীরটা দেখল, কোথায় তার সেই বিয়ের লাল বেনারসি শাড়ি, তার গায়ে জড়ানো অত্যন্ত নরম হালকা নীল রঙের একটা সুতির টপ, সারা শরীরে হাতে কবজিতে সাদা ব্যান্ডেজ করা। মুহূর্তের মধ্যেই অরির ছোট্ট মস্তিষ্কে গতকালকের ঘটে যাওয়া প্রতিটি দৃশ্য চলচ্চিত্রের মতো ভেসে উঠতে লাগলো। বিয়েবাড়ির সেই কোলাহল, মানুষের বাঁকা চাহনি, ওর বড়কে ফেলে উদ্ভ্রান্তের মতো চলে যাওয়া চাচির সেই পৈশাসিক বাঘিনী রূপ, অন্ধকার স্টোর রুম, আর আর সেই ভারী কাঠের ব্যাটের প্রতিটি নির্মম আঘাত। অরি ভয়ে নিজে দুই হাত দিয়ে মুখ চেপে ধরল। মনে হলো এখনো যেন চাচির সেই হিসিসানি আওয়াজটা তার কানের কাছে বাজছে। তুই একটা অলক্ষী, তুই একটা ডাইনি, আজ তোকে আমি মেরেই ফেলবো। ভয়ার্ত অরি ঘরের চারপাশটা দেখতে লাগলো। রুমটা বিশাল, এক কোণে দামি কাঠের আলমারি, ড্রেসিং টেবিল, আর এক পাশে পাতানো এক সেট সোফা আর টি টেবিল। ঘরের দেওয়ালগুলো কাচের, আর সেই কাচের দেওয়াল থেকে বাইরে দেখা যাচ্ছে এক বিশাল সবুজ বাগান। অরি বুঝতে পারলো এটা সেই লোকটার বাড়ি, যে লোকটা কালকে তাকে সেই নরক থেকে কোলে তুলে নিয়ে এসেছিল। কিন্তু এই রাজকীয় পরিবেশ অরির মনে কোনো শান্তি দিল না, উল্টো এক তীব্র হীনমন্যতা আর ভয় তাকে গ্রাস করতে লাগলো। অরি ১৩ বছরের কাঁচা মনটা ভাবলো, আমি এখানে কেন? ওই লোকটা তো অনেক বড় লোক, ওনার ছেলে তো কালকে আমাকে ফেলে চলে গেছে, কেউ আমাকে চায় না। চাচি তো ঠিকই বলতো আমি একটা মস্ত বড় বোঝা, যার জীবনে মা বাবা নেই, তাকে সবাই ফেলে দেয়। এই যে এত বড় একটা ঘরে আমাকে এনে রাখা হয়েছে, এখানেও তো আমি একটা উটকো ঝামেলা ছাড়া আর কিছুই না। অরির মনে পড়ে গেল তার বরের সে অবহেলাপূর্ণ উক্তি, বিয়ে করতে বলেছ করেছি, এখন আমার কাজ শেষ। তার মানে ওই গম্ভীর চেহারার বরটাও তাকে অপছন্দ করে, সেও অরিকে ফেলে চলে গেছে। অরির মনে হলো এই বিশাল বাড়িতে যদি সে আর এক মুহূর্তও থাকে, তবে এখানকার মানুষগুলোও তাকে একদিন চাচির মতোই দূর দূর করে তাড়িয়ে দেবে, অলক্ষী বলে গালি দেবে। তার চেয়ে ভালো সে নিজেই কোথাও চলে যাক, কিন্তু কোথায় যাবে সে? তার তো এই বিশাল পৃথিবীতে যাওয়ার মতো কোনো জায়গা নেই। তুমি কেন আমাকে একা ফেলে চলে গেলে? অরি দুই হাঁটু বুকের কাছে টেনে এনে মুখ বুজে ফুপিয়ে কেঁদে উঠল। কিন্তু তার কাদারও অধিকার নেই। ওই অচেনা বাড়িতে কেউ যদি তার কান্নার আওয়াজ পেয়ে যায়, তবে হয়তো ধমক দেবে। ভয়ে আর নিজের জীবনের প্রতি তীব্র ব্যর্থতার গ্লানি নিয়ে অরি বিছানা থেকে নামলো। পায়ের পাতায় কোনো জুতো নেই, অত্যন্ত ধীর পায়ে চোরের মতো চারপাশ তাকাতে তাকাতে সে রুমে দরজার দিকে এগিয়ে গেল। দরজাটা সামান্য ভেজানো ছিল। অরি আস্তে করে ঠেলে বাইরে উকি দিল। বিশাল করিডোর, একদম নিঝুম। বাড়ির কাজের লোক আর বডিগার্ডরা হয়তো তখনও ওদিকের অংশে ব্যস্ত। অরি নিজের ব্যথায় অবশ হয়ে যাওয়া শরীরটাকে টেনে টেনে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। বসার ঘর পার হয়ে পেছনের একটি ছোট দরজা খোলা পেয়ে সে আর এক মুহূর্ত ভাবল না। তীব্র আতঙ্কে বোকা অবুঝ মনের তাড়নায় অরি সে গেট দিয়ে বাইরের রাস্তায় বেরিয়ে পড়ল। কেউ তাকে দেখলো না, কেউ তাকে আটকালো না। একটা ১৩ বছরের অনাথ ভীতু মেয়ে নিজের ভাগ্যকে এড়াতে আবার এক অজানা অন্ধকারের দিকে পা বাড়ালো। এদিকে সকাল ১০টা বাজে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তখন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও থমথমে মিটিং চলছে। সামনে জাতীয় নির্বাচন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বিরোধী দলের আন্দোলন সামলানো এবং গোয়েন্দা রিপোর্ট নিয়ে দেশের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আরিশান মৃধা। আরিশান মৃধার পরনে আজ একটি গাঢ় ধূসর রঙের সাফারি স্যুট, চিরচেনা সেই গম্ভীর ইস্পাত কঠিন মুখাবয়ব, চোখে চশমার আড়ালে লুকিয়ে আছে এক তীক্ষ্ণ
দূরদর্শী দৃষ্টি, কণ্ঠের প্রতিটি শব্দে সভাকক্ষে উপস্থিত আইজিপি, র্যাব মহাপরিচালক এবং স্বরাষ্ট্র সচিবরা তটস্থ হয়ে বসে আছেন। আরিশান মৃধা ওনার দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো কোনো দায়িত্বে অবহেলা সহ্য করেননি। প্রশাসনিক দক্ষতা এতটাই করা যে অপরাধীরা ওনার নাম শুনলে কাঁপে। এত বড় একটা রাষ্ট্রীয় মিটিং পরিচালনার মাঝেও আজ আরিশান মৃধার মনের একটা বড় অংশ জুড়ে ছিল মৃধা নিবাসে ফেলে আসা সেই ছোট মেয়েটি। মেয়েটার ক্ষতচিহ্নগুলো ওনার চোখের সামনে থেকে সরছিল না। উনি মনে মনে ভাবছিলেন মিটিংটা শেষ করেই সোজা বাড়ি যাবেন, ডাক্তারকে দেখে অদ্রিজার আজকে শারীরিক অবস্থার খোঁজ নেবেন। নিজের কুলাঙ্গার ছেলে শারিমের ওপর ওনার ক্ষোভের সীমা ছিল না। ছেলে ওনার কালকে রাতে ফোনে টেক্সট করে জানিয়েছেন ও আর এই বাড়িতে ফিরবে না, রাজশাহী নিজের মায়ের বাড়িতে একেবারে শিফট হয়ে গেছে। যতদিন না শারিম ওই মেয়েটাকে ডিভোর্স দিচ্ছে ততদিন পর্যন্ত সেই বাড়িতে, এমনকি তার বাবার সঙ্গেও কোনো সম্পর্ক রাখবে না। শারিমের সিদ্ধান্তে আরিশান মৃধা কিছুই বলেনি। ছেলে যখন সংসার করতে চাচ্ছে না তো না করুক, তবে তিনি অরিকে নিজের পরিচয়ে একটা সুন্দর জীবন উপহার দিতে চান একজন দায়িত্ববান বাবা হয়ে। ঠিক তখনই টেবিলের ওপর রাখা আরিশান মৃধার ব্যক্তিগত মোবাইল ফোনটি ভাইব্রেট করে উঠল। ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আরিফ স্ক্রিনে ভাসতে। মিটিং চলাকালীন অত্যন্ত জরুরি ছাড়া আরিফ ফোন দেয় না। আরিশান মৃধা হাত উঁচিয়ে মিটিং সাময়িকভাবে থামাতে বললেন। ওনার গম্ভীর গলার আওয়াজ প্রতিধ্বনিত হলো, 1 মিনিট। উনি ফোনটা কানের কাছে নিলেন। বলো আরিফ, কি খবর? জরুরি কিছু হলে দ্রুত বলো। ফোনের ওপাশ থেকে আরিফের গলা কাঁপছিল, ভয়ে তার কণ্ঠস্বর প্রায় বুঝে আসার মতো। স্যার, চরম মিস্টেক হয়ে গেছে। আরিশান মৃধার কপালে এক মুহূর্তের জন্য বিরক্তির ভাঁজ পড়ল, তবে ওনার কণ্ঠস্বর আগের মতোই শান্ত রইল। পরিষ্কার করে বলো, স্যার, ওই অদ্রিজা মেয়েটা, মানে ছোট ম্যাম, ওনাকে ওনার রুমে খুঁজে পাওয়া যাচ্ছে না। সকালে নাস্তার ওষুধ নিয়ে সেবিকা রুমে গিয়ে দেখে বিছানা খালি। আমরা পুরো বাংলো, চারপাশের বাগান, সিকিউরিটি পোস্ট, সব জায়গায় সিসিটিভি চেক করেছি। পেছনের মালিদের যাতায়াতের ছোট গেটটি সকালের দিকে খোলা ছিল, হয়তো উনি ওই দিক দিয়ে বাইরে চলে গেছেন। ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। কি বললে? অদ্রিজা নিখোঁজ? মুহূর্তের মধ্যে আরিশান মৃধা চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উঠলেন। ওনার এই আকস্মিক চিৎকার এবং মুখের ভয়ানক রুদ্ররূপ দেখে মিটিং রুমে বসা আইজিপি থেকে শুরু করে সমস্ত বড় বড় কর্মকর্তারা কেঁপে উঠলেন। আরিশান মৃধার হাতের মুঠোয় থাকা কলমটা মরমর করে ভেঙে মাঝখান থেকে 2 টুকরো হয়ে গেল। চোখ দুটো রাগে আর আতঙ্কে টকটকে লাল হয়ে উঠল, কপালের রগগুলো ফুলে উঠল। একটা 13 বছরের অসুস্থ মেয়ে, সে আমার এত বড় সিকিউরিটি বেষ্টনী পার হয়ে চলে গেল, আর তোমরা কেউ টের পেলে না? ইরফাত কোথায়? ওর সিকিউরিটি টিম কি করছিল? স্যার, স্যার, আমরা দেখছি। আরিফ ওপাশ থেকে কাঁপতে কাঁপতে বলল, কোনো কথা শুনতে চাই না। যদি আগামী আধ ঘন্টার মধ্যে আদ্রিজাকে খুঁজে না পাওয়া যায় তবে ওখানকার প্রতিটি সিকিউরিটি গার্ডকে আমি চাইল্ড অবহেলার দায়ে বরখাস্ত করব। আমি নিজে আসছি। বলে ফোনটা সশব্দে টেবিলে ছুঁড়ে ফেলে আরিশান মৃধা আইজিপির দিকে তাকালেন। ওনার চোখ দিয়ে যেন আগুন ঝরছিল। আইজিপি সাহেব, এই মুহূর্তে ঢাকার সমস্ত সোর্স অ্যাক্টিভ করুন। গুলশান, বনানী, মহাখালী, আশেপাশের যত সিসিটিভি ক্যামেরা আছে কন্ট্রোল রুম থেকে ট্র্যাক করুন। একটা 13 বছরের মেয়ে, পরনে হালকা নীল রঙের জামা। 10 মিনিটের মধ্যে আমাকে ওর লোকেশন চাই। মিটিং রুমে সবাই স্তব্ধ। স্বরাষ্ট্রমন্ত্রীকে এভাবে ওনার ব্যক্তিগত বা পারিবারিক কোনো কারণে এতটা উন্মত্ত পাগলের মতো বিচলিত হতে কেউ কখনো দেখেনি। ওনার এই রূপ দেখে আইজিপি আর এক মুহূর্ত দেরি না করে তখনই ওয়্যারলেসে সমস্ত জনের ডিসি এবং এসপিদের নির্দেশ দিতে লাগলেন। অন্যদিকে সকালের ব্যস্ত ঢাকা শহর, গাড়ির হর্ন, মানুষের চিৎকার, কালো ধোঁয়ার ধুলোবালির এক মহাসমুদ্র। অরি হেঁটে হেঁটে তখন গুলশান পার হয়ে বনানীর দিকে চলে এসেছে। তার পায়ে কোনো জুতো নেই। পিচের রাস্তায় গরম আর ছোট ছোট পাথরের টুকরো তার ছোট পায়ের পাতাকে রক্তাক্ত করে তুলছে। কিন্তু সেই ব্যথার চেয়েও তার ভেতরের ভয়টা অনেক বড়। অরি ডানে বামে তাকাচ্ছে আর তার বুকটা দুরু দুরু করে কাঁপছে। এত এত মানুষ, এত বড় বড় দালান কোঠা, শত শত গাড়ি ধেয়ে আসছে তার দিকে। সে তো কখনো গ্রামে এসব আগে দেখেনি। চট্টগ্রাম সেনানিবাসে যখন বাবার সাথে থাকতো তখনও বাবার হাত ছাড়া কোথাও যায়নি অরি। পাশের অলিগলিতে 2-1টা লোক তার দিকে বাঁকা নজরে তাকাচ্ছিল। কেউ কেউ অরিকে দেখে ফিসফিস করছিল। এসব দেখে অরির ভেতরটা ভয়ে কুঁকড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল এই মানুষগুলো হয়তো তাকে মারতে আসছে। সে তার ছোট হাত দুটো দিয়ে জামার কোনা শক্ত করে ধরে মাথা নিচু করে শুধু হেঁটেই চলল। আমি কোথায় যাব? বড় চাচা তো আমাকে আর বাড়িতে নেবে না।
চাচি তো আমাকে মেরেই ফেলবে। আর ওই বড় লোকটার বাড়িতেও আমি উটকো ঝামেলা। অরির চোখ ফেটে জল আসছিল, ছোট শরীরটা তীব্র ক্লান্তিতে ভেঙে পড়ছে। ওষুধের অ্যাকশন শেষ হওয়ার পিঠের ক্ষতগুলো থেকে আবার নতুন করে রক্ত গড়িয়ে পড়ছে, যা নীল জামার পেছনটা ভিজিয়ে দিচ্ছে। মাথাটা ঝিমঝিম করছে, তার ক্ষুধার তীব্রতায় পেটটা চুইচুই করছে। শহরের এই কোলাহল আর মানুষের ভিড়ে অরি নিজেকে এক টুকরো খড়কুটোর মতো অসহায় মনে করতে লাগলো। মন্ত্রণালয় থেকে বের হয়ে আরিশান মৃধা ওনার রাষ্ট্রীয় পতাকাবাহী কালো গাড়িতে উঠলেন। ওনার পেছনেও সামনে ৮-৯টা সাইরেন বাজানো পুলিশ এবং বডিগার্ডের গাড়ি। গাড়িগুলো গুলশানের দিকে ছুটছিল। ভেতরে বসে আরিশান মৃধার বুকের ভেতরটা অজানা আশঙ্কায় মোচড় দিচ্ছিল বারবার। উনি ওনার রাজনৈতিক জীবনে কখনো কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা হারায়নি, কিন্তু আজ ওনার হাত কাঁপছিল। মেয়েটা অত্যন্ত ভীতু। কেউ সামান্য ধমক দিলে ভয় পেয়ে যায়। কাল রাতে ওর গায়ে জ্বর ছিল। এই অবস্থায় এই ব্যস্ত কোলাহলপূর্ণ শহরে ও একা কোথায় যাবে? যদি কোনো খারাপ মানুষের পাল্লায় পড়ে, যদি কোনো গাড়ি ওকে ধাক্কা দেয়। এইসব ভাবতেই আরিশান মৃধার ভেতরের পিতৃসুলভ সত্তাটা হাহাকার করে উঠল। আইজিপির ফোন এলো তখন। স্যার, গুলশান ও বনানী জোনের ট্রাফিক জ্যামের কারণে সিসিটিভি ফুটেজে মেয়েটিকে ট্র্যাক করা সব কঠিন হচ্ছে। অলিগলিতে কোনো ক্যামেরা নেই। আরিশান মৃধার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। উনি ওনার চিরচেনা বজ্রকঠিন কণ্ঠে আদেশ দিলেন, এই মুহূর্তে পুরো গুলশান, বনানী, মহাখালী এবং তেজগাঁও জোন লকডাউন করো। সমস্ত সিগন্যাল রেড করে দাও, কোনো গাড়ি নড়বে না। প্রতিটি মোড়ে পুলিশ, র্যাব এবং আর্মি ফোর্স নামাও। চিলড্রেন মিসিং কেসে সর্বোচ্চ প্রোটোকল অ্যাক্টিভ করো। 10 মিনিটের মধ্যে পুরো ঢাকা শহর যেন মেয়েটাকে খোঁজার জন্য স্থবির হয়ে যায়। কিন্তু স্যার, এতে তো সাধারণ মানুষের চরম ভোগান্তি হবে। মিডিয়া, আইজিপি আমতা আমতা করলো। মিডিয়া, আমি বুঝবো, আমি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। আমার মেয়ের যদি আমার কারণে সামান্য কিছু হয়, তাহলে এই ক্ষমতার কোনো মূল্য নেই আমার। ডু ইট নাও। আরিশান মৃধা ফোনটা কেটে দিলেন। মন্ত্রীর একাদেশে মাত্র 10 মিনিটের মধ্যে গুলশান, বনানী, মহাখালী ফ্লাইওভারের নিচের রাস্তা সহ সব জায়গায় পুলিশে শত শত গাড়ি সাইরেন বাজিয়ে ব্লক করে দিল। র্যাবের টহল গাড়িগুলো অলিগলিতে ঢুকে পড়ল। সাধারণ মানুষ এবং গাড়ি চালকরা অবাক হয়ে দেখলো, হঠাৎ করে যেন পুরো শহর স্থবির হয়ে গেছে। রাস্তায় রাস্তায় পুলিশ আর কালো পোশাকের র্যাব সদস্যরা তন্ন তন্ন করে তল্লাশি চালাচ্ছে। আরিশান মৃধা নিজেই গাড়ি থেকে নেমে বনানীর একটা ব্যস্ত মোড়ে দাঁড়িয়ে ওয়্যারলেসে কমান্ড দিচ্ছিলেন। ওনার প্রোটোকলের বডিগার্ডরা চারপাশ ঘিরে রেখেছে। চুলগুলো বাতাসে উড়ছিল। বয়স 50-এর কোঠায় গেলেও দেখতে ঠিক 38-39 বছরের পুরুষের মতো ফিট দেখায়। মুখের গম্ভীর ভাবটা এতটাই তীব্র ছিল যে কোনো পুলিশ অফিসারের ওনার সামনে গিয়ে কথা বলার সাহস হচ্ছিল না। উনি অস্থির চিত্তে প্রতিটি জনের আপডেট নিচ্ছিলেন। আরিশান মৃধার ভেতরের গম্ভীর স্ট্রং চরিত্রটি আজ একটা বাচ্চার জন্য পুরোপুরি উন্মত্ত হয়ে উঠেছে। সময় যেন কাটছিল না। প্রায় 20 মিনিট পর পুলিশের ওয়্যারলেস থেকে মেসেজ এলো, স্যার, লেক পার্কের ভেতরে একটা নির্জন কোণে একটা বাচ্চার সন্ধান পাওয়া গেছে। পরনে নীল জামা, শরীরে কিছু অংশে ব্যান্ডেজ। পরিচয় জিজ্ঞাসা করলেও কিছু বলতে পারছে না। মেয়েটি পার্কে বসে আছে। আরশান মৃধার এক মুহূর্ত দেরি করলেন না। গাড়ি তীব্র গতিতে ছুটে চলল পার্কের দিকে। গাড়ি পার্কের গেটে থামতেই আরিশান মৃধার প্রোটোকলের তোয়াক্কা না করে নিজেই দ্রুত পায়ে ভেতরের দিকে হাঁটতে লাগলেন। ওনার পেছনে ওনার সশস্ত্র বডিগার্ডরা দৌড়াচ্ছিল। পার্কের একদম শেষ প্রান্তে একটা পুরনো কৃষ্ণচূড়া গাছের নিচে থাকা কাঠের বেঞ্চের উপর গুটিসুটি মেরে বসে আছে ছোট অরি। সে তার 2 হাঁটুর মাঝখানে মুখ গুজে অঝরে কাঁদছে। তার সারা শরীর কাঁপছে। চারপাশে পুলিশের সাইরেন আর মানুষের হট্টগোল তাকে আরো বেশি ভীত করে তুলেছে। আরিশান মৃধা দূর থেকে মেয়েটিকে দেখতে পেলেন। ওনার বুকের ভেতর থেকে যেন একটা বিশাল পাথর নেমে গেল। উনি ওনার পেছনের গার্ডগুলোকে হাত উঁচিয়ে থামতে বললেন, তোমরা কেউ সামনে আসবে না, এখানেই দাঁড়াও। আরিশান মৃধা ওনার দীর্ঘ রাজনৈতিক আভিজাত্য আর গাম্ভীর্যকে একপাশে সরিয়ে রেখে অত্যন্ত ধীর পায়ে অরির দিকে এগিয়ে গেলেন। ওনার বুটের মৃদু শব্দ পেয়েও অরি মাথা তুলল না। সে আরও বেশি নিজেকে গুটিয়ে নিল। আরিশান মৃধা বেঞ্চের সামনে এসে দাঁড়ালেন। এরপর মাটুর উপর হাঁটু গেড়ে বসলেন অরির সামনে। ওনার দামি সাফারি স্যুটের প্যান্ট মাটিতে লেপ্টে গেল, কিন্তু ওনার সেদিকে কোনো খেয়াল নেই। উনি অত্যন্ত কোমল গলায় আওয়াজ ডাকলেন, অদ্রিজা মা। বাবার মতো সেই পরিচিত গম্ভীর কণ্ঠস্বরটা শুনে অরি চমকে উঠে নিজের মুখটা হাঁটু থেকে তুলল। ফর্সা গাল দুটো চোখের জলে ভিজে লাল হয়ে গেছে। বড় বড় নিষ্পাপ চোখ দুটোতে তখনও একরাশ অবুঝ ভয় আর ক্লান্তি।
সামনে আরিশান মিধাকে এভাবে হাঁটু গেড়ে বসে থাকতে দেখে অরি বোকার মতো বড় বড় চোখ করে চেয়ে রইল। তুমি তুমি এখানে কেন এসেছো? অরি কাঁপানো গলায় অত্যন্ত বোকা মতো জিজ্ঞেস করলো। তুমি কি আমাকে বকতে এসেছো? আমি আমি আর তোমার বাড়িতে যাব না। আমি একটা বোঝা, চাচি বলেছে আমি অলক্ষী। আরিশান মৃধা চোখের কোণটার পলকে ভিজে উঠল। উনি অরির সেই ছোট বরফ শীতল হাত দুটো নিজের হাতের মুঠোয় নিলেন। মা অদ্রিজা, আরিশান মৃধা অত্যন্ত শান্ত কিন্তু গভীর কণ্ঠে বললেন, তুমি জানো, প্রবাদ আছে সবুজ পাতা ঝরে গেলে যেমন বসন্ত থেমে থাকে না, তেমনি মেঘের আড়ালে সূর্য কখনো তার আলো হারায় না। তোমার জীবনে যে মেঘ এসেছে তা সাময়িক, তুমি কোনো বোঝা নও, তুমি কোনো অলক্ষী নও, এসব কুসংস্কার। অরি বোকার মতো মাথা চুলকে ওনার দিকে চেয়ে রইল। এই কঠিন প্রবাদের অর্থ বোঝার মতো বয়স তার নেই। সে চোখ পিটপিট করে বলল, আমি আমি তো অত শত বুঝি না। আমি শুধু জানি আমার বাবা মা নেই। যার কেউ নেই তাকে সবাই ফেলে দেয়। তোমার ছেলেও তো কালকে আমাকে ফেলে চলে গেল। তুমি কেন আমাকে ওই বড় ঘরে নিয়ে গেলে? আমিও তো ওই ঘরে একটা উটকো ঝামেলা। মা শোনো, তোমার এই বাবাটাও কিন্তু এই বিশাল পৃথিবীতে কেউ নেই। আমার একটা ছেলে আছে, কিন্তু সে অহংকারে অন্ধ। সে আমার কথা শোনে না। আমার ঘরটা অনেক বড়, কিন্তু সেখানে কোনো আলো নেই, কোনো মমতাকর সুর নেই। আমি কি খুব অপরাধী মা, যে একটা বীর শহীদের সন্তানকে নিজের মেয়ের মতো করে আগলে রাখতে চেয়েছি? তুমি যদি আমাকে ফেলে এভাবে চলে যাও, তবে এই বাবাটা কার জন্য বাঁচবে বলো? অরি স্তব্ধ হয়ে গেল। ওনার মুখে বাবা শব্দটা শুনে অরির ভেতরে সেই ভীত অবুঝ মনটা এক অদ্ভুত তীব্র আবেগে কেঁপে উঠল। আমার মেয়ে হবে অদ্রিজা, আরিশান মৃধা কাপা গলায় বলে ওঠেন। অরি চমকে তাকালো, বলল, তুমি তুমি সত্যি আমার বাবা হবে? আমাকে চাচির মতো মারবে না তো? আমাকে পড়াশুনো করতে দেবে? আমার বাবা যে বলেছিল আমাকে ডাক্তার হতে হবে। হ্যাঁ মা, হ্যাঁ। আরিশান মৃধা পরম আবেগে অরিকে টেনে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলেন। আমি তোমায় কথা দিচ্ছি মা, আরিশান মৃধার জীবন দশায় তোমার গায়ে কেউ একটা আঁচড়ও কাটতে পারবে না। তুমি পড়াশুনো করবে, তুমি দেশের সবচেয়ে বড় ডাক্তার হবে। তোমার বাবার সেই শেষ ইচ্ছে আমি আমার নিজের রক্ত দিয়ে হলেও পূরণ করব মা। সেই চিরচেনা উষ্ণতা, বাবার মতো সেই নিরাপদ ঘ্রাণ পেয়ে অরিয়া নিজেকে ধরে রাখতে পারল না। সে আরিশান মৃধার সাফারি স্যুটটা তার ছোট ছোট দুটো হাত দিয়ে খপ করে শক্ত করে চেপে ধরল। ওনার চওড়া বুকে মুখ গুজে অরি হুট করে কেঁদে উঠল। বাবা, ও বাবা, আমি আর কোথাও যাব না বাবা। তুমি আমাকে তোমার কাছে রেখে দাও। পার্কের নির্জন কোণে কুয়াশার রোদের আলো ছায়ার মাঝে একজন অত্যন্ত শক্ত মনের গম্ভীর রাজনীতিবিদ একটা অনাথ বালিকাকে নিজের মেয়ের পরিচয়ে আপন করে নিলেন। উপস্থিত সিকিউরিটি ফোর্সের প্রত্যেকে মন্ত্রীর এই আবেগঘন মানবিক রূপ দেখে চোখের জল ধরে রাখতে পারল না। আরিশান মৃধা অরিকে আলতো করে নিজের কোলে তুলে নিলেন। অরি তখন ক্লান্তিতে ওনার বুকেই চোখ বুজে ফেলেছে, যেন সে তার হারিয়ে যাওয়া বাবাকে এই মানুষের মাঝে ফিরে পেয়েছে। আরিশান মৃধা অরিকে কোলে নিয়ে ওনার গাড়ির দিকে হেঁটে চললেন। মনে মনে প্রতিজ্ঞা করলেন, আজ থেকে শুরু হলো অদ্রিজার এক নতুন জীবন আর আরিশান মৃধার এক নতুন লড়াই। ঢাকা শহরের বুক চিরে পিচঢালা রাজপথ ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাইরেন বাজানো গাড়িগুলো এগিয়ে যাচ্ছিল। ট্রাফিকের প্রতিটি মোড়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা স্যালুট পজিশনে দাঁড়িয়েছিল। বসন্তের শেষ বিকেলের হালকা তপ্ত হাওয়া এসে লাগছিল কালো রঙের গাড়ির গ্লাসে। 5টা বছর কেটে গেছে। এই 5টি বছর বাংলাদেশের রাজনীতি এবং ক্ষমতার সমীকরণে অনেক বড় বড় পরিবর্তন এনেছে, কিন্তু একটি জায়গায় কোনো পরিবর্তন আসেনি। সেটি হলো আরিশান মৃধার ইস্পাত কঠিন ব্যক্তিত্ব এবং দেশের শাসন ব্যবস্থায় তার অমোঘ নিয়ন্ত্রণ। আজকের দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে টানা চতুর্থবারের মতো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আরিশান মৃধা। 55 বছর বয়সে পদার্পণ করলেও ওনার শারীরিক গঠন, ধারালো চোয়াল আর চোখের মণিতে থাকা সেই তীক্ষ্ণ আভিজাত্য এখনও যে কোনো তরুণকে হার মানাতে বাধ্য। আজ নতুন সংসদের প্রথম অধিবেশন, প্রথম পার্লামেন্ট। আরিশান মৃধা গাড়ির পিছনে সিটে বসে কিছু জরুরি ফাইলের ওপর চোখ বোলাচ্ছিলেন। ওনার পাশে বসা ওনার বিশ্বস্ত সিকিউরিটি ইনচার্জ কমান্ডার ইরফাদ অত্যন্ত সতর্ক চোখে বাইরের দিকে নজর রাখছিল। ঠিক একই সময়ে জাতীয় সংসদ ভবনের ভিআইপি গেটের সামনে এসে থামলো আরেকটি নতুন বিলাসবহুল গাড়ি। গাড়ি থেকে যিনি নেমে এলেন তাকে দেখে উপস্থিত মিডিয়া এবং তরুণ সাংসদের মধ্যে এক অন্যতম গুঞ্জন শুরু হয়ে গেল। তিনি আর কেউ নন, মৃধা আবরার শারীম।
বয়স এখন ৩২। ২৭ বছর বয়সে যে ক্ষোভ নিয়ে সে বাবার বাড়ি এবং রাজনীতিতে একলা চলার সিদ্ধান্ত নিয়েছিল, বিগত ৫ বছরে সে নিজেকে প্রমাণ করে দেখিয়েছে। গত নির্বাচনে সে সম্পূর্ণ নিজের মেধা, আধুনিক শিক্ষাগত যোগ্যতা আর তরুণ প্রজন্মের অকুণ্ঠ সমর্থনে সংসদ সদস্য এমপি নির্বাচিত হয়েছিল। সেবারও কেউ ওর বাবা আরিশান মৃধা বিন্দুমাত্র সাহায্য করেননি। ওনার ক্ষমতার কোনো ছায়াও সারিমকে ছুঁতে দেননি। ফলে গত ক্যাবিনেটে সারিমের মন্ত্রী হওয়ার স্বপ্নটা অধরাই থেকে গিয়েছিল। কিন্তু সারিম দমে যাওয়ার পাত্র নয়। সে গত ৫টি বছর নিজের নির্বাচনী এলাকায় এমন এক আধুনিক ও দুর্নীতিমুক্ত রাজনৈতিক কাঠামো তৈরি করেছে যে এবার দল তাকে আর উপেক্ষা করতে পারেনি। এবার সে বিপুল ব্যবধানে জিতে সরাসরি ক্যাবিনেটে নিজের জায়গা পাকা করেছে। আজ সে দেশের সর্বকনিষ্ঠ শিক্ষামন্ত্রী হিসেবে ওই পার্লামেন্টে পা রাখছে। বাবার মতোই সারিমের চেহারাতেও সেই বংশগত তীব্র ধারালো রাজকীয় অভিজাত্য। জিম ফিট সুঠাম শরীর, নিখুঁতভাবে ট্রিম করা দাড়ি আর চোখে দামি ব্র্যান্ডের সানগ্লাস, সব মিলিয়ে সারিমকে দেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে হ্যান্ডসাম ও কাঙ্ক্ষিত পুরুষ হিসেবে গণ্য করা হচ্ছে। ওর স্বভাবটা বাবার মতোই প্রচণ্ড গম্ভীর, রাগে এবং প্রয়োজনের বাইরে একটা শব্দ উচ্চারণ না করা। সংসদ ভবনের প্রধান লবিতে নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা একে অপরের সাথে কুশল বিনিময় করছিলেন। ঠিক তখনই চারপাশের পরিবেশ এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। লবির এক প্রান্ত থেকে হেঁটে আসছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আরিশান মৃধা, আর অন্য প্রান্ত থেকে আসছিলেন নবনিযুক্ত শিক্ষামন্ত্রী আবরার সারিম। পিতৃপুত্রের এই মুখোমুখি দেখা হওয়াটা যেন লবির ভেতরের বাতাসে তাপমাত্রা এক ধাক্কায় কমিয়ে দিল। উপস্থিত সাংবাদিক এবং অন্য মন্ত্রীরা আর চোখে ওনাদের দিকে তাকাচ্ছিলেন। ৫ বছর পর বাবার ছেলে আজ রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ অলিন্দে সমমর্যাদায় এসে দাঁড়িয়েছেন। দুই জোড়া চোখ একে অপরের দিকে নিবদ্ধ হলো। আরিশান মৃধার চোখে এক গভীর অনুচ্চারিত গর্ব, কিন্তু মুখাবয়ব ছিল সম্পূর্ণ ভাবলেশহীন, গম্ভীর। অন্যদিকে সারিমের চোখে নিজের যোগ্যতায় বাবার সমকক্ষ হওয়ার এক তীব্র অহংকার এবং জেদ। তারা একে অপরের একদম কাছাকাছি এসে দাঁড়ালেন, কিন্তু কারো মুখে কোনো কথা ছিল না। কোনো আনুষ্ঠানিক কুশল বিনিময় নেই, কোনো সালাম বা আলিঙ্গন নেই। দুজনেই ইচ্ছে করে চুপ রইলেন, যেন ওনাদের ভেতরে সেই দীর্ঘস্থায়ী নীরব যুদ্ধটা এখনো ১ ইঞ্চিও পিছু হটেনি। আরিশান মৃধা অত্যন্ত ধীর পায়ে সারিমের পাশ কাটিয়ে সামনে এগিয়ে গেলেন, আর সারিমও অত্যন্ত ধীর পদক্ষেপে নিজের হলের দিকে চলে গেল। দুই সিংহের এই নীরব নীরবতা বুঝিয়ে দিল, ক্ষমতার মাঠে ওনারা কেউ কাউকে এক বিন্দু ছাড় দিতে রাজি নন। সংসদের প্রথম অধিবেশন শেষ করে আরিশান মৃধা নিবাসে ফিরে এলেন। ঘড়িতে তখন রাত প্রায় 8:30। প্রোটোকলের গাড়িগুলো বাইরে রেখে উনি ভেতরের ড্রয়িং রুমে ঢুকলেন। মুখে সেই কঠিন গাম্ভীর্যটা কিছুটা শিথিল হলো। বিগত ৫টি বছরে নিবাসের ভেতরের অন্ধকার পুরোপুরি কেটে গেছে শুধু একটি মানুষের উপস্থিতির কারণে, সেটি হলো অরি। ১৩ বছরের সেই ভীতু মেয়েটি আজ ১৮ বছরের এক নারীতে পরিপূর্ণ হয়েছে। অরি এখন দেখতে যতটা স্নিগ্ধ ও অনন্য সুন্দর, তার লাইফস্টাইল এবং চলাফেরা ঠিক ততটাই মডার্ন ও স্মার্ট। আরিশান মৃধা অরিকে দেশের অন্যতম সেরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশুনো করিয়েছেন। এখন সে কলেজে পড়ে। সামনেই অরির এইচএসসি পরীক্ষা। মেয়েটা পড়াশোনা নিয়ে এখন প্রচণ্ড ব্যস্ত। সারাদিন বইয়ের পাতায় মুখ গুজে বসে থাকে। এখানে আসার পর অরির একজন খুব ভালো ফ্রেন্ড হয়েছে। মেয়েটার নাম জেবা। অরির সঙ্গে একই স্কুল শেষ করে এখন কলেজে পড়ছে। দুজনেই টার্গেট মেডিকেলে পড়া। অরি ড্রয়িং রুমের সোফায় বসে ল্যাপটপে তার অ্যাসাইনমেন্ট চেক করছিল। আরিশান মিথাকে ঢুকতে দেখে অরি ল্যাপটপটা পাশে রেখে সোজা হয়ে উঠে দাঁড়ালো। বাবার মুখোমুখি হয়ে অরি একটু হাসলো। অরি এখন আর সেই আগের মতো বোকা বোকা আচরণ করে না। তবে আরিশান মৃধার সামনে অরি এখনও সেই পরমাদুরে মেয়ে। আজকের দিন কেমন কাটলো বাবা? টিভিতে আজকে সংসদ পার্লামেন্টে তোমায় দেখছি। অরি স্বাভাবিক গলায় বলল। ভালো, ছোট্ট করে উত্তর দিলেন আরিশান মৃধা। এরপর সোফায় বসতে বসতে ওনার চশমাটা টেবিলের ওপর রাখলেন। ওনার ক্লান্ত মুখ এক চিলতে প্রশান্তির হাসি ফুটে উঠল। টিভি দেখার সময় পাচ্ছ কোথায়? সামনে পরীক্ষা না তোমার? পড়াশোনার কি খবর? পড়াশোনা একদম ট্র্যাকে আছে বাবা, ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। বলতে বলতে অরি ওর ব্যাগ থেকে কিছু ফাইলপত্র বের করতে গেল, কিন্তু ফাইলগুলো টান দিতে অরির কলেজের একটা ভারী খাতা থেকে টুপ করে কয়েকটা রঙিন খাম মেঝেতে পড়ে গেল। আরিশান মৃধা ভ্রুকুচকে মেঝেতে পড়া খামগুলোর দিকে তাকালেন। অরি খামগুলো তুলে নিয়ে একটা বাঁকা হাসি দিল। সে খামগুলো বাবার সামনে টেবিলের উপর মেলে ধরল। এগুলো কি অদ্রিজা? আরিশান মৃধার গম্ভীর গলা। এগুলো কি তুমি সত্যিই জানো না বাবা?
অরি টেবিলের ওপর বসে পা দোলাতে দোলাতে বলল, আজকে কলেজের কমন রুমে আমার ব্যাগের চেইনটা একটু খোলা ছিল। বাসায় এসে ব্যাগ খুলতেই দেখি এই 4-5টা প্রেমপত্র ওটার ভেতরে গোজা। আর এগুলো কিন্তু আমার জন্য আসেনি, এগুলো এসেছে দেশের মোস্ট হ্যান্ডসাম স্বরাষ্ট্রমন্ত্রী আরিশান মিধার জন্য। আমার ক্লাসের মেয়েরা তো তোমার ডাইহার্ট ফ্যান, ওরাই লুকিয়ে চুরিয়ে আমার ব্যাগে এগুলো ঢুকিয়ে দিয়েছে। আরিশান মিধা এক মুহূর্তের জন্য অপ্রস্তুত হয়ে গেলেন, তবে ওনার গম্ভীর মুখাবয়ব উনি শক্ত রাখলেন। উনি খামগুলোর দিকে না তাকিয়ে বললেন, ফালতু জিনিস এসব ডাস্টবিনে ফেলে দাও। আহা, ফেলবো কেন, একটাতে তো আবার কবিতা লেখা আছে দেখলাম। অরি বাবাকে খেপানোর জন্য একটু মজা করে বলল, 55 বছর বয়সেও তোমার এই ক্রাশ ভ্যালু থাকলে তো আমার পজিশন ডেঞ্জারাস বাবা। কলেজে কোনো ছেলে আমার দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় না তোমার ওই পাওয়ারের ভয়ে। আর এদিকে আমার ফ্রেন্ডরাই আমার সৎমা হওয়ার অ্যাপ্লিকেশন জমা দিচ্ছে। অদ্রিজা, লিমিট পার করছো কিন্তু। আরিশান মিধে এবার একটু রাগী গলায় ধমক দেওয়ার ভান করলেন, কিন্তু তার চোখের কোণে হাসি রেখা স্পষ্ট ছিল। মনে মনে জানেন, এই মেয়েটা যদি ওনার জীবনে না আসতো তবে ওনার একাকিত্ব ওনাকে গ্রাস করে ফেলতো। অরি খুব নর্মালভাবে ওনার সাথে এই খুনসুটিগুলো করে, যার কারণে আরিশান মিধার ভেতরের কঠিন একনায়ক মানুষটা ঘরের ভেতরে এসে একদম সাধারণ একজন বাবা হয়ে যায়। অরি খামগুলো নিয়ে হেসে ডাস্টবিনের দিকে চলে গেল। সে তার পড়াশোনার লাইফস্টাইল নিয়ে বেশ সচেতন। কলেজে অরি তার ক্লাসে টপার, তার একমাত্র লক্ষ্য পড়াশুনো করে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করা। রাতে খাবারের টেবিলে আরিশান মিধার অরি মুখোমুখি বসেছে। টেবিলে নানা পদের খাবার সাজানো থাকলেও পরিবেশটা ছিল বেশ শান্ত। আজকে সংসদে শারিমের সাথে দেখা হয়েছিল। আরিশান মিধা হঠাৎ করেই খুবই স্বাভাবিক এবং গম্ভীর গলায় কথাটা পারলেন। 5 বছরের উনি কখনো শারিমের নাম মুখে আনেননি, কিন্তু আজ ওনার কণ্ঠে এক অন্যরকম গাম্ভীর্য ছিল। অরি ভাতের চামচটা হাতে নিয়ে একটু থমকে দাঁড়ালো। 5 বছর আগে যে বর তাকে বিয়ে করে ফেলে চলে গিয়েছিল, তার প্রতি অরির মনে কোনো রাগ বা ক্ষোভ অবশিষ্ট নেই। সে এখন প্রাপ্তবয়স্ক, সে বোঝে যে এই অসম বিয়েটা শারিমের উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল। উনি তো এবার শিক্ষামন্ত্রী হয়েছেন বাবা, টিভিতে দেখলাম। ওনার নির্বাচনী এলাকার মানুষ ওনাকে খুব পছন্দ করে। অরি প্লেটে খাবার নিতে নিতে খুব ক্যাজুয়াল টোনে বলল, হ্যাঁ, নিজের যোগ্যতায় এসেছে ও। আরিশান মিধা একটু দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি ওকে কোনো সাহায্য করিনি, ভেবেছিলাম আমাজেদের কাছেও হেরে যাবে। কিন্তু ও মিধা পরিবারের রক্ত, নিজের রাস্তা নিজেই তৈরি করে নিয়েছে। তাহলে ওনার সাথে কথা বললে না কেন বাবা? কত বছর তোমরা একে অপরের সঙ্গে কথা বলো না? নিজেদের মধ্যে কথা বলে ঝামেলা মিটমাট করে নিলেই তো পারো। ক্ষমতার লড়াই তো বাইরে, ঘরের ভেতরে তো উনি তোমার ছেলেই। অরি নিজের চিন্তা ভাবনা থেকে বলল। আরিশান মৃধা ওনার গম্ভীর চোখ দুটো তুলে অরির দিকে তাকালেন। ওনার মুখে সেই চিরচেনা কঠোরতা ফিরে এলো। কিছু কিছু যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত বিরতি দেওয়া যায় না অদ্রিজা। শারীন যতক্ষণ না বুঝবে যে ক্ষমতার চেয়ে সম্পর্ক অনেক বড়, ততক্ষণ আরিশান মৃধা ওর সামনে মাথা নোয়াবে না। অরি আর কথা বাড়ালো না। ও জানে বাবা আর ওর সেই তথাকথিত স্বামীর জেদ একদম একই রকম। দুজনেই প্রচণ্ড রাগী এবং নিজের সিদ্ধান্তে অটল। এই দুই সিংহের লড়াইয়ের মাঝে অরি নিজেকে খুব স্বাভাবিক দূরত্বে সরিয়ে রাখে। সে তার রাতের খাবার শেষ করে নিজের ঘরের দিকে রওনা দিল। জানালার বাইরে তখন আকাশে একফালি চাঁদ উঠেছে। অরি ওর পড়ার টেবিলের সামনে গিয়ে বসলো। সামনে এইচএসসি পরীক্ষা, এখন ওকে সবকিছু ঝেড়ে আগে পড়াশোনার দিকে ফোকাস করতে হবে। অরি ওর চুলে একটা খোপা করে পেনটা হাতে নিল। 5 বছর আগে সেই প্রত্যন্ত গ্রামের অত্যাচারিত অরি আর আজকের এই আত্মবিশ্বাসী অরির মাঝে আকাশ পাতাল তফাৎ। কিন্তু জীবনের এক কোণে থাকা সেই অসম বিয়ের সুতোটা যে এখনো কোথাও একটা জড়িয়ে আছে, তা সে নিজেও অস্বীকার করতে পারে না। তখন রাত 11:15। মিধা নিবাসে নিচতলায় সুবিন্যস্ত লাইব্রেরি কাম স্টাডি রুমে নিঝুম নীরবতা। কেমিস্ট্রি আর বায়োলজির প্র্যাকটিক্যাল খাতার পাতা উল্টানোর মৃদু খসখস শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। টেবিল ল্যাম্পের মায়াবী হলদেটে আলো এসে পড়েছে অরির মুখে। বিগত 5 বছরে অরির রূপ যেন কোনো দক্ষ শিল্পীর তুলির শেষ আঁচড়ের মতো নিখুঁত আর মারাত্মক হয়ে উঠেছে এখন। অরির ত্বক দুগ্ধ শুভ্র, যাতে এক স্বাভাবিক গোলাপি আভা খেলা করে। সবচেয়ে আকর্ষণীয় হলো অরির সিল্কি বাদামি রঙের চুলগুলো, যা পিঠ সমান লম্বা, খুব বেশি বড়ও না আবার ছোটও না। ল্যাম্পের আলো সেই বাদামি চুলে এক সোনালি দুটি চিকমিক করছিল। চোখে রিডিং গ্লাস পরা অবস্থাতে ওর দীর্ঘ চোখের পাপড়ি আর গভীর চোখের মণি যে কাউকে স্তব্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। তবে অরি নিজের এই মারাত্মক রূপ নিয়ে বিন্দুমাত্র সচেতন নয়।
সে খুব স্বাভাবিকভাবেই নিজের মতো থাকে। ঠিক তখনই টেবিলের ওপর রাখা অরির ফোনটি তীব্র শব্দে কেঁপে উঠল। স্ক্রিনে ভেসে উঠল বাদাম নিজে বা অরির বেস্ট ফ্রেন্ড। একই সাথে ওর জীবনে সবচেয়ে বড় বিনোদন এবং যন্ত্রণার নাম। অরি গ্লাসটা কপালে তুলে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে যেবার আর্তনাদ শোনা গেল। অরি রে, তুই জলদি নিচে আয়, চরম ইমার্জেন্সি। আমি তোর বাড়ির পেছনের গেটে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। 1 সেকেন্ডও দেরি করিস না, না হলে লস হয়ে যাবে। কি হয়েছে বাদামনি, বলবি তো? এই মাঝরাতে কিসের ইমার্জেন্সি পড়ে গেল তোর? অরি শান্ত টোনে জিজ্ঞেস করলো। ফোনে বলা যাবে না, তুই জাস্ট নিচে নাম। তোর বাবার সিকিউরিটি গার্ডদের আমি অলরেডি ম্যানেজ করেছি। ওরা ভাবছে আমরা কম্বাইন্ড স্টাডি করব। জলদি আয়। খট করে ফোনটা কেটে গেল। অরি কিছুটা ঘাবড়ে গেল। জেবা মেয়েটা এমনিতেই ভীষণ হাইপার এবং ছটফটে, কোনো বিপদে পড়ল নাকি? অরি আর সময় নষ্ট না করে টেবিল থেকে উঠে নিজের অফ হোয়াইট কুর্তির ওপর একটা ডার্ক ব্লু রঙের স্লাক গলিয়ে নিল। পায়ে পরে নিল মেটালিক স্লাইডার্স। আয়নার একবার নিজের মুখটা দেখে নিয়ে সে খুব সাবধানে বিড়ালের মতো পা ফেলে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। আরিশান মৃধা তখন নিজের স্টাডি রুমে দেশের এক অতি গোপনীয় সিকিউরিটি ফাইল দেখছিলেন, তাই ওনার ওদিকের করিডোরে যাওয়ার প্রশ্নই আসে না। পেছনের মালিদের পকেট গেট দিয়ে বের হতেই অরি দেখলো একটা ল্যাভেন্ডার রঙের হ্যারিয়ার গাড়ি স্টার্ট বন্ধ করে দাঁড়িয়ে আছে। ড্রাইভিং সিটে সানগ্লাস মাথায় তুলে বসে আছে জেবা। অরি গাড়ির ফ্রন্ট সিটে বসতেই জেবা গাড়ি টান টান গতিতে ছেড়ে দিল। অরি ভ্রুকুচকে বলল, এবার বলবি কি হয়েছে? কার অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি কারো ব্রেকআপ? জেবা একাল হেসে গাড়ির মিউজিক সিস্টেমের ভলিউম বাড়িয়ে দিয়ে বলল, আরে দূর, কারোর কিচ্ছু হয়নি। আসলে হয়েছে কি, মাঝরাতে হঠাৎ আমার ফেসবুক স্ক্রলে একটা ফুচকার রিলস আসলো। ওই যে তেজগাঁয়ে ঝাল ভেফু ফুচকাওয়ালা না, ও নাকি মাঝরাত পর্যন্ত স্পেশাল নাগা ফুচকা বানাই। ব্যাস, আমার ভেতরের ফুচকা আত্মা জেগে উঠল। তোকে ছাড়া তো একা একা ভণ্ডামি করে খাওয়া যাবে না, তাই তোকে ইমার্জেন্সি নাম করে তুলে নিয়ে আসলাম। হাউ ইজ দ্য সারপ্রাইজ দোস্ত? কথাটা শোনা মাত্রই অরির ফর্সা মুখটার আগে লাল হয়ে গেল। সে জেবার দিকে ঘুরে বসলো এবং কোনো ভনিতা না করে জেবার পিঠে আর কাঁধে পরপর কয়েকটা ধীরেম ধীরেম করে জোরে জোরে কিল বসিয়ে দিল। আউচ! উফ! অরি, মারিস না, গাড়ি অ্যাক্সিডেন্ট করবে তো। জেবা চিৎকার করে উঠল, তোর ফুসকার জো জেগেছে বলে তুই আমাকে এই মাঝরাতে মিথ্যে বলে বাড়ি থেকে বের করলি? সাহস কত তোর? তোকে তো আজ আমি কেমিস্ট্রি ল্যাবে ঢুকিয়ে অ্যাসিড দিয়ে ধুয়ে দেব। অরির আগে ফুঁসতে ফুঁসতে বলল, আরে রাগিস কেন? মাঝরাতে শহর দেখার একটা আলাদা মজা আছে না? চল আজ মন ভরে ফুচকা খাবো আর পুরো শহর ঘুরবো। জেবা হেসে বলল। সেই নির্দিষ্ট স্পটটিতে যখন ওরা পৌঁছালো, তখন সেখানে আরও কিছু মাঝরাতের ভবঘুরে বাইকার আর তরুণ তরুণীর ভিড়। অরি গাড়ি থেকে নামতেই চারপাশের কয়েকটা ছেলে চণ্ডীপাঠ বন্ধ হয়ে গেল। রাত 12টাতে একটা মারাত্মক সুন্দরী মেয়ে এখানে এসেছে তা হয়তো ওদের কল্পনার বাইরে ছিল। কিন্তু অরি সেসবে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে জেবার সাথে ফুচকার প্লেট নিয়ে বসলো। ফুচকা মুখে দিয়েই জেবা চোখ বন্ধ করে বলল, উফ, দিস ইজ হ্যাভেন। আচ্ছা অরি, একটা কথা জিজ্ঞেস করব, মাইন্ড করবি না তো? তোর লজিকলেস মার্কা কথা আমি এমনিতেও মাইন্ড করি না, বল। অরি ফুচকা চিবোতে চিবোতে বলল। জেবা ফুচকার টকটা চামচ দিয়ে নাড়তে নাড়তে একটু হঠাৎ বলল, তোর বাবা মানে স্বরাষ্ট্রমন্ত্রী আরিশান মৃধা, ওনার পার্সোনাল লাইফ নিয়ে তুই কখনো কিছু ভাবিস না রে? আই মিন, ওনার বয়স 55 হলেও ওনার যে গ্ল্যামার করা রূপ আর পার্সোনালিটি, ওনার কি এই দীর্ঘ জীবনে ওনার পাশে কোনো স্পেশাল কাউকে প্রয়োজন হয়নি? তোর মা তো এখন আর এই দুনিয়ায় নেই, তাহলে অন্য কেউ? অরি জেবার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। জেবা সাধারণত খুব বাচাল হলেও আরিশান মৃধাকে নিয়ে ওর কৌতূহলটা একটু অন্যরকম শোনালো। অরি নিজের ক্লাসটা ঠিক করে বলল, বাবার লাইফে ওনার দেশ পলিটিক্স ছাড়া আর কিছু নিয়ে ভাবার সময় নেই। উনি মায়ের জায়গাটায় অন্য কাউকে বসাতে চান না। মাকে খুব ভালোবাসতো বাবা, প্রেমের বিয়ে ছিল ওনাদের। খুব অল্প বয়সে ওনারা পালিয়ে বিয়ে করেন, তবে বাবার ভাগ্যে হয়তো মায়ের যাত্রাটা বেশি দিন ছিল না। তবু উনি মায়ের সঙ্গে থাকা সাময়িক সেই স্মৃতিগুলো নিয়ে বাকি জীবন কাটাতে চান। তুই হঠাৎ বাবাকে নিয়ে এতটা ইন্টারেস্টেড কেন? জেবা চট করে নিজের চোখের চাউনিটা লুকাতে চাইলো। সে চামচ দিয়ে ফুচকা ভাঙতে ভাঙতে একটু হেসে বলল, আরে এমনি, ওনার মতো একজন পাওয়ারফুল আর হ্যান্ডসাম পুরুষকে নিয়ে তো পুরো দেশের মেয়েদের মনেই ধোঁয়াশা থাকে। আমারও জাস্ট কৌতূহল হলো। যেবার এই কথার পেছনে যে অন্য কোনো হিসাব বা গভীর কোনো চিন্তা লুকিয়ে নেই, তা অরি বুঝলো। তাই অরি সেসবে আর বেশি মাথা ঘামালো না। দুই বান্ধবী এরপর আরও কিছুক্ষণ নির্জন রাস্তায় গাড়ি চালিয়ে চরম এনজয় ও হাসাহাসি করে সময় কাটাতে লাগলো। ধানমন্ডিতে লেকের ধারের রাস্তায় দাঁড়িয়ে আছে
একটি কালো রঙের গাড়ি, গাড়ির হেডলাইট নেভানো। শুধু ভেতরে হালকা ড্যাশবোর্ডে লাইটের আলোয় বসেছিল নতুন শিক্ষামন্ত্রী মৃধা আবরার শারীন। পরনে এখনো সাদা শার্টের ওপর কালো ব্লেজার, টাইটা কিছুটা আলগা করা, আর সেই চিরচেনা গম্ভীর লোকটা রাতের অন্ধকারে আরো বেশি স্পষ্ট হয়ে উঠেছিল। দেখেই বোঝা যাচ্ছে কারো জন্য এখানে অপেক্ষা করছে সে। শারীনকে ওর ফ্রেন্ড নওমি হঠাৎ করে কল করে খুব জরুরি কথা আছে বলে এই নিরিবিলি জায়গায় ডেকে এনেছে। নওমি এমনিতেই খুব ভালো ফ্রেন্ড শারীমের। ওদের বন্ধু মহলে নওমি হচ্ছে একমাত্র মেয়ে, যে কিনা সবার মধ্যে ভুল বোঝাবুঝি হলে সবার আগে এসে সব মিটমাট করে। ফ্রেন্ড সার্কেলে নওমি একমাত্র মেয়ে হওয়াতে ওকে সবাই বেশ মান্য করে চলে। তবে ইদানিং ওর আচরণে এক ধরনের অস্বাভাবিকতা লক্ষ্য করছিল শারীম। ঠিক তখনই বাইরে মেঘের ডাক শোনা গেল। বসন্তের শেষ রাতের আকাশটা ভেঙে হঠাৎ করে নীলচে আলোর বিদ্যুৎ চমকে মুষলধারে বৃষ্টি নামতে শুরু করলো। গাড়ির গ্লাসে বৃষ্টির জল ঝমঝমিয়ে আছড়ে পড়ছিল। শারীম জানালার কাছটা সামান্য নামিয়ে একটা সিগারেট ধরালো। ওর নিখুঁত ট্রিম করা দাড়িতে ড্যাশবোর্ডের আলো পড়ে ওকে মারাত্মক হ্যান্ডসাম দেখাচ্ছিল। গাড়ির বাইরে ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে থাকা নওমি অবশেষে গাড়ির দরজা খুলে ভেতরে এসে বসলো। ওর পরনে একটা দামি জর্জেটের শাড়ি, পুরো শরীর বৃষ্টিতে ভেজা। কি এমন জরুরি কথা যে এই মাঝরাতে এই বৃষ্টির মধ্যে তোকে এখানে আসতে হলো? ফোনেও তো বলা যেত পরশু তো তোর বিয়ে। শারীম অত্যন্ত গম্ভীর ও কর্কশ গলায় বলল। নওমি নিজের ভেজা চুলগুলো একপাশে সরিয়ে শারীমের দিকে তাকালো। ওর চোখে তখন এক উন্মাদনা। সে শারীমের একটা হাত খপ করে ধরে বলল, শারীম, আমি এই বিয়েটা করতে পারবো না। আমি অন্য কাউকে ভালোবাসি, সেটা হলি তুই। আমি শুধু তোকেই ভালোবাসি। বিগত 4 বছর ধরে আমি এই ফিলিংসটা নিজের বুকে চেপে রেখেছি, কিন্তু পরশু আমার বিয়ে হয়ে গেলে আমি শেষ হয়ে যাব। প্লিজ শারীম, আমাকে একসেপ্ট কর। আমি জানি তোর লাইফে কোনো মেয়ে নেই। শারীন নিজের হাতটা এক ঝটকায় নওমির মুঠো থেকে মুক্ত করে নিল। ওর ধারালো চোয়াল শক্ত হয়ে উঠল, চোখের মণিতে রাগ ফুটে উঠল। সে সিগারেটের ধোঁয়াটা নওমির মুখের ওপর ছেড়ে অত্যন্ত ঠান্ডা কিন্তু বেপরোয়া গলায় বলল, নওমি, তুই তোর লিমিট ক্রস করছিস। আমার মনে তোর জন্য ফ্রেন্ডশিপ ছাড়া আর কোনো ফিলিংস কোনোদিন ছিল না, আর কোনোদিন হবেও না। সো এই ফালতু পাগলামি বন্ধ করে পরশু শান্তমতো বিয়েটা কর যা। কেন শারীম, আমার মধ্যে কি কম আছে? তোর কি কোনো মন নেই? তুই কেন আমার ভালোবাসা বুঝছিস না? নওমি আর্গুমেন্ট করতে শুরু করলো। ওর গলা চড়তে লাগলো। শারীম ওর ওই আর্গুমেন্টগুলো একদম সহ্য করতে পারছিল না। ওর বদমেজাজটা চট করে চড়ে গেল। সে কর্কশ গলায় বলল, মন আছে কি নেই তা দেখার দায়িত্ব তোর না। আমি সাফ সাফ বলে দিচ্ছি, আই ডোন্ট কেয়ার। তুই এখন গাড়ি থেকে নাম। নওমি এবার চরম পাগলামি শুরু করলো। সে কাঁদতে কাঁদতে বলল, রিজেক্ট করার কারণ কি? প্লিজ শারীম, এমনটা করিস না। আমি তোকে না পেলে মরে যাব। শারীম মনে মনে বিদ্রূপের হাসি হাসলো। শারীমের বন্ধু মহলের কেউ ওর সেই অনাকাঙ্ক্ষিত বিয়ের কথা জানে না, কারণ শারীম ওটা নিজে অত্যন্ত কঠোরভাবে গোপন রেখেছে। যে বিয়ে ও নিজে মনে প্রাণে মানে না, যে বিয়ে ওর ওপর জোর করে চাপানো হয়েছিল, সেই বাল্যবিবাহের পরিচয় দিয়ে সমাজকে নাটক দেখানোর কোনো মানেই শারীমের কাছে নেই। ওর কাছে ওই 13 বছরের পিচ্চি মেয়েটা ওর জীবনের সবচেয়ে বড় ব্ল্যাক স্পট, যার মুখও কখনো দেখতে চায় না। নওমি হঠাৎ করে গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। শারীমও বিরক্ত হয়ে গাড়ি থেকে নামলো ওকে বিদায় করার জন্য। বৃষ্টি তখন প্রচণ্ড বেগে পড়ছে। শারীম খেয়াল করেনি যে ও যে জায়গাটিতে এসেছে তার ঠিক পেছনে একটি মাঝারি মানের আবাসিক হোটেল রয়েছে। শারীম নওমিকে উদ্দেশ্য করে শুধু বলল, নওমি, গো টু হেল, এবং নিজের গাড়ির দিকে ফিরতে চাইল। ঠিক তখনই নওমি সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। সে পেছন থেকে শারীমকে শক্ত করে জাপটে ধরল। শারীম কিছু বুঝে ওঠার আগেই নওমি ওর গলার টাইটা টেনে ধরে জোর করে ওর ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরল। বৃষ্টির জলের মাঝে নওমি ওকে পাগলের মতোই কিস করতে লাগলো। নিজের সমস্ত অবদমিত ভালোবাসা ও জেদ উগরে দিতে চাইল। ঠিক সেই মুহূর্তে সেই আবাসিক হোটেলের সামনের রাস্তা দিয়ে ল্যাভেন্ডার রঙের হ্যারিয়ার গাড়িটা চালিয়ে আসছিল জেবা। গাড়ির স্পিড কম ছিল বৃষ্টির কারণে। ওয়াইপারটা অনবরত উইন্ডো সিটের জল পরিষ্কার করছিল। জেবা হঠাৎ করে ব্রেক কষে গাড়িটা রাস্তার এক কোণে থামিয়ে দিল। ওর চোখ দুটো গোল গোল হয়ে গেল। সে অরির কোনোইতে একটা ধাক্কা দিয়ে বলল, এই অরি, অরি, দেখ দেখ, তোর ভাই না এটা? তোর ওই হ্যান্ডসাম শিক্ষামন্ত্রী ভাই আবরার শারীম। অরি ল্যাপটপ আর খাতা থেকে চোখ তুলে জানালার বাইরে তাকালো। বৃষ্টির ঝাপসার মাঝে হোটেলের নিয়ন আলোর নিচে দাঁড়িয়ে থাকা সেই লম্বা সুঠাম দেহের পুরুষটিকে চিনতে অরির 1 সেকেন্ডও সময় লাগলো না। উনি মৃধা আবরার শারীম, কিন্তু ওনার সাথে ওটাকে
মেয়েটাকে ওভাবে জড়িয়ে ধরে ঠোঁটে কিস করছে। দৃশ্যটা এতটাই স্পষ্ট এবং ঘনিষ্ঠ ছিল যে 18 বছরের অরির কুমারী মনটা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার ফর্সা গাল দুটো লজ্জায় আর এক অজানা অস্বস্তিতে রিয়াক্ট করে উঠল। যে বা ততক্ষণে গাড়িটা আবার আস্তে করে স্টার্ট দিয়ে ওই জায়গাটা পার করে নিয়ে গেল, কিন্তু ওর মুখের টিপ্পনি শুরু হয়ে গেল। সে অরির দিকে তাকিয়ে এক চোখ টিপে বলল, বাবা, তোর ভাই তো দেখি যেমন হ্যান্ডসাম তেমনই ডেসপারেট। দেশের শিক্ষামন্ত্রী বলে কথা, রাতের বেলা প্রেমিকা সামলাতে পারছে না, তাও আবার একটা আবাসিক হোটেলের সামনে এই বৃষ্টির মধ্যে লাইভ কিসিং সিন। তোর বাবা যদি একবার এই দৃশ্য দেখে, তবে তো ওনার খাকি পুলিশ গিয়ে ওনার নিজের ছেলেকেই লকআপে ভরে দেবে। যে বা অনবরত শাড়ি কিনে খোঁটা দিতে লাগলো, বুঝলি অরি, এই বড় বড় মিনিস্টারদের ক্যারেক্টার এমনই হয়। দিনে নীতিবাক্য শোনায় আর রাতে প্রেমিকা নিয়ে আবাসিক হোটেলের সামনে ভণ্ডামি করে। তোর ভাই তো দেখি সেই রোমিওর বাপ। যেবারে টিপ্পনিগুলো শুনে অরির ভেতরের মেজাজটা চরম বিগড়ে গেল। তার মনে শারিমের জন্য এক তীব্র খারাপ এবং নোংরা চিন্তাধারা তৈরি হলো। সে ভাবল, এই লোকটা এতই নিচু মনের। ওনার বাবা দেশের এত বড় সম্মানিত মানুষ, উনি নিজে একজন মন্ত্রী, অথচ এই মাঝরাতে একটা মেয়ের সাথে রাস্তার মোড়ে এমন নোংরামি করছে। বিয়ের দিন আমাকে একা ফেলে চলে যাওয়ার সময় ওনার খুব দেমাক ছিল, আর আজ একটা মেয়ের আঁচল ধরে আবাসিক হোটেলের সামনে দাঁড়িয়ে আছে। অরির হাত দুটো রাগে আর ঘৃণায় কাঁপছিল, কিন্তু সে নিজের শান্ত স্বভাবের কারণে নিজেকে পুরোপুরি কন্ট্রোল করলো। শেষ দেবাকে কোনো উত্তর না দিয়ে শুধু জানালার বাইরে তাকিয়ে রইল। ওর চোখ দুটোতে শারিমের প্রতি এক চরম ঘৃণা আর অবজ্ঞার মেঘ জমে উঠল। এদিকে রাস্তার মোড়ে নওমি যখন শারিমের ঠোঁটে জোর করে কিস করছিল, শারিম নিজের সমস্ত শক্তি দিয়ে নওমিকে একটা তীব্র ধাক্কা দিয়ে সরিয়ে দিল। নওমি ছিটকে গিয়ে ভেজা পিচের রাস্তার উপর পড়ে গেল। ওর শাড়ি ব্লাউজ কাদায় লেপ্টে গেল। কিন্তু শারিমের রাগে তো শান্ত হলো না। সে অত্যন্ত দ্রুত পায়ে এগিয়ে গেল মাটিতে পড়ে থাকা নওমির দিকে। চোখ দুটো দিয়ে তখন যেন জীবন্ত আগুন বের হচ্ছিল। সে নওমির চুলের মুঠি ধরে টেনে তুলল। এরপর নারী পুরুষের বাছবিচার না করে নওমির ফর্সা গালে সজোরে একের পর এক থাপ্পড় লাগাতে শুরু করলো। একটানা পরপর একই সাথে প্রায় 20টা কানফাটা থাপ্পড় শারিম নওমি দুই গালে বসিয়ে দিল। বৃষ্টির শব্দের মাঝেও সেই থাপ্পড়ের আওয়াজগুলো যেন চাবুকের মতো শোনাচ্ছিল। শারিমের হাতের প্রতিটি আঘাত এতটাই তীব্র ছিল যে নওমির ঠোঁট ফেটে তাজা রক্ত বেরিয়ে এলো এবং ওর নাক দিয়ে অনবরত রক্ত ঝরতে লাগলো। নওমির মুখটা মুহূর্তের মধ্যে এক বীভৎস রূপ ধারণ করলো। সিনটা দেখতে যেমন ভয়ানক, তেমনই এক অদ্ভুত ডার্ক কমেডির মতো শোনালো। কারণ নওমি ব্যথার চোটে ঠিকমতো চিৎকার করতেও পারছিল না, শুধু ব্যাঙের মতো গোঙাচ্ছিল। তোর সাহস কিভাবে হয় আমার গায়ে হাত দেওয়ার? শারিম হাঁপাতে হাঁপাতে নওমিকে আবার মাটিতে ছুঁড়ে ফেলে দিল। ওর সাদা শার্টের হাতা দুটো কনুই পর্যন্ত গুটিয়ে নিল। আজকের পর যদি তোকে কখনো আমার 1 মাইলের মধ্যে দেখি, তবে তোকে আমি এই শহরের কোনো ডাস্টবিনে চালান করে দেব। গেট আউট ফ্রম মাই সাইট। শারিমার 1 সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। গটগট পায়ে নিজের গাড়িতে গিয়ে বসলো। সশব্দে দরজা বন্ধ করলো এবং গাড়ি স্টার্ট দিয়ে চোখের পলকে সেখান থেকে ধুলো আর বৃষ্টির জল উড়িয়ে চলে গেল। নওমিকে সেই বৃষ্টির রাতে রক্তাক্ত অবস্থায় একলা ফেলে রেখে চলে গেল শারিম। মাটিতে পড়ে থাকা রক্তাক্ত নওমি নিজের নাক হাত দিয়ে চেপে ধরল। চোখের সেই ভালোবাসার উন্মাদনা 1 সেকেন্ডের জন্য তীব্র জেদে পরিণত হলো। সে শারিমে চলে যাওয়া গাড়ির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, মৃধা আবরার শারিম, তুমি আমার ভালোবাসাকে এই চর দিয়ে ফিরিয়ে দিলে। আমি একদিন তোমার আমার এই ভালোবাসার পুনর্মিলন করেই ছাড়ব, নয়তো আমার নামও তেজরিন খান নওমি না। একটা মেয়ে কতটা নির্লজ্জ হলে পরপর এতগুলো থাপ্পড় খেয়ে রিজেক্টেশন হওয়ার পরেও তাকে তীব্রভাবে পেতে চায়, তা নওমিকে না দেখলে বোঝাই যেত না।